এবং ভারত সরকারের পিআইবির পক্ষ থেকে জানানো হয়েছে যে বেশ কয়েকটি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। তার মধ্যে আমাদের মিষ্টি ভাষা, আমাদের মাতৃভাষা বাংলাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পৌরোহিত্যে ভারত সরকারের মন্ত্রিসভার মিটিং। ইতিমধ্যে এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকেও বিস্তারিত তথ্য এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক ব্যক্তিত্ব, ভাষাবিদ, শিক্ষাবিদ, বাংলা ভাষাকে নিয়ে যারা চর্চা করেন, পড়াশোনা করেন, বাংলা ভাষাকে যারা নানাভাবে সমৃদ্ধ করেছেন, তারাও এই বিষয়ে তাদের মতামত দিয়েছেন। ঠিক অন্য বিষয়ের মতো এই বিষয়েও ভারত সরকার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পরিবর্তে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কৃতিত্বের দাবি করা হয়েছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকার বা সংশ্লিষ্ট রাজ্য সরকারের দপ্তরকে উপেক্ষা বা বিরোধিতা করছি না, কারণ এটা তৃণমূলের কাজ। স্বাভাবিকভাবে রাজ্য থেকে প্রয়োজনীয় তথ্য ভারত সরকারকে দিতে তারা বাধ্য। এর বাইরে গিয়েও ভারত সরকার এই বিষয়ে অনেকগুলি বিশেষজ্ঞ কমিটি এবং তথ্য সংগ্রহ করে ক্যাবিনেট চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক চিন্তা ভাবনা এবং কেন্দ্রীয় সরকার, সে যে দলেরই হোক, ভারত সরকারকে অবজ্ঞা, বিরোধিতা, নিন্দা, তার যে চিরাচরিত বিষয় রয়েছে সেটা তিনি করবেন। তার বাইরে তার বেরিয়ে আসার কোনো জায়গা নেই। কিন্তু আমরা সবাই বাঙালিরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট ভারত সরকারকে এই বিষয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর ফলে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দ্বারা দুটি আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হবে এই ভাষার বিজ্ঞদের। এই ভাষাগুলির সম্পর্কে পড়ার জন্য সেন্টার ফর এক্সিলেন্স স্থাপনা করা হবে। প্রতিটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই ভাষাগুলির প্রচার ও প্রসারের প্রয়াস নেবে। এটি একটি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রাক্কালে নবরাত্রি চলাকালীন দেবীপক্ষ তথা মাতৃপক্ষে আমাদের একটি বড় উপহার বলে আমরা মনে করি। আমাদের চেষ্টা করতে হবে বাংলাতে বলা, বাংলাতে লেখা, বাংলাতে স্বাক্ষর করা যতটা বেশি সম্ভব এর প্রচার এবং প্রসারের সাথী হওয়ার জন্য। তাই ভারত সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং নিশ্চিতভাবে পশ্চিমবাংলা সহ বাংলাভাষীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি তথা স্বীকৃতি বলে আমরা মনে করি। এই সংশ্লিষ্ট কোনো প্রশ্ন থাকলে করবেন না। একটা বিষয় যে বারবার বিজেপিকে একটা তকমা দেওয়া হয়, তারা বাংলা বিরোধী, তারা বাঙালি বিরোধী, তারা অন্য নন বেঙ্গলি পার্টি বা এই ধরনের একটা অপবাদ দেওয়ার চেষ্টা করে হিন্দুভাষী পার্টি। আপনি এটা নিয়ে কি বলতে চাইবেন? যে এটা কমপ্লিটলি ভোট ব্যাংকের রাজনীতির জন্য করা, কারণ মুসলিম ভোটকে সাথে রেখে কিছু নন মুসলিম ভোট ব্যাংককে সঙ্গে নেওয়া একটা গাণিতিক প্রয়াস।
এটা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির যে পার্টি গণিতের একটা হিসাব রয়েছে, 45% ভোট দরকার সরকারে আসার জন্য। সেই কারণে তিনি খুব সূক্ষ্মভাবে এই কাজটা করেন এবং তিনি দুটো তার উইংস রেখেছেন। একটা যাদবপুরে মাওবাদীদের উইংস, যারা সারা বছর বিপ্লবের কথা বলেন আর ভোটের সময় নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি করেন। আর আরেকটা বাংলা পক্ষ, যারা হিন্দি ভাষীদের বিশেষভাবে লাঞ্ছিত, অপমানিত এই করার কাজটা করেন এবং তারা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটটা করেন। সম্প্রতি শিলিগুড়িতেও এসএসবি পরীক্ষা দিতে আসা ডোমিসাইল সার্টিফিকেট জাল হলে তার ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ আছে। বাংলা পক্ষের মমতা ব্যানার্জির শাখা সংগঠনের এটা দায়িত্ব নয়। যেভাবে দুজন ছাত্রকে, শিক্ষার্থীকে কান ধরে উদ্বোস করানো হয়েছে, যে ভাষায় তাদের ভাষা প্রয়োগ করা হয়েছে, এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে খুব লজ্জার বিষয়। কারণ এই রাজ্যে 2 কোটির বেশি মানুষ, তারা বহু ভাষাভাষী, তারা বাংলা বাঙালিকে নিজেদের মতো করে মনে করে নিয়েছে। অতএব ভারত সরকার বা বিজেপি কখনোই বাঙালি বা বাংলা বিরোধী নয়। এবং ভারতীয় জনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা, যার আদর্শে এই দল ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টিতে পরিণত হয়েছেন, তিনি একজন কৃতি বাঙালি, যিনি স্বাধীনতার পরে প্রথম মন্ত্রিসভার শিল্পমন্ত্রী, পরবর্তীকালে শিক্ষামন্ত্রী হয়েছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার লড়াইতে 1947 সালের 20 জুন পশ্চিমবঙ্গ ভারত ভুক্তিতে স্থান পায়। নইলে আমাদের আজকের বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তানে থাকতে হতো। সাথে সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কোনো কর্মসূচিতে আমরা বন্দে মাতরম দিয়ে শুরু করি, যার স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র। আর আমরা ভারত মাতার সাথে সাথে পুষ্পার্ঘ্য দিই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে। নইলে আমাদের কোনো কর্মসূচি শুরু হয় না। এবং আমরা শেষ করি জাতীয় সঙ্গীত দিয়ে, যার স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ। আদ্যপান্ত বাংলা বাঙালির সংস্কৃতি ভারতীয় জনতা পার্টি মেনে চলে। তাই স্বাধীনতার 75 বছর পেরিয়ে আমরা অনেক এগোতে শুরু করেছি, 100 বছরের দিকে। সেই সময়কালে এই স্বীকৃতি কেউ দেননি, যেটা নরেন্দ্র মোদীজি দিলেন। একইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্তব্য পথে দিল্লিতে মূর্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তিনি বাংলা বাঙালির শ্রেষ্ঠ সন্তানকে যথাযথ স্বীকৃতি দিয়েছেন। দুর্নীতিকেরও বাংলা সরকারি মাধ্যমিক স্কুলগুলোর অবস্থা শোচনীয়। সরকারি স্কুলে সন্তানকে ভর্তির ইচ্ছে আর আগ্রহ দিন দিন তলানিতে ঠেকছে। ধ্রুপদী স্বীকৃতি তো মিলল, কিন্তু বুনিয়াদী বা প্রাথমিক স্কুল পর্যায়ে বাংলা ভাষার শিক্ষাটা আদৌ লাভ হলো? আর বেসরকারি ইংরেজি মিডিয়ামে পড়া নেক্সট জেনারেশন কাছে বাংলা ভাষার আগ্রহটা কি বাড়লো? আপনাকে বলি, কেন্দ্রীয় বিদ্যালয় যেগুলি আছে সেখানে বাংলা ভাষা বাধ্যতামূলক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে। অতএব সিবিএসসি সহ অন্যান্য যে সমস্ত বিদ্যালয় রয়েছে সেখানে বাংলা পঠন পাঠনের কোনো সমস্যা নেই। এবং এটার ফলে বা জাতীয় শিক্ষানীতিতে শুধু বাংলা নয়, সর্বত্রই মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণে ইউপিএসসি থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সব জায়গায় আঞ্চলিক বা মাতৃভাষাতে স্বীকৃত ভাষা যেগুলো 8ম তফসিলে আছে সেখানে প্রশ্ন আসছে, খাতা লেখাও যাচ্ছে, পরীক্ষাও দেওয়া যাচ্ছে। এটা ভারত সরকার করেছেন। আর পশ্চিমবঙ্গের সত্যিকারের যে বুনিয়াদী শিক্ষা এবং সরকারি শিক্ষা, এর যে বেহাল দশা, এটা সকলে জানে। পশ্চিমবঙ্গে সরকারি স্কুলে বাধ্য না হলে কেউ বাচ্চা পাঠাচ্ছে না।
তার কারণ হচ্ছে ভুয়া শিক্ষক, শিক্ষার মানের তলানিতে ঠেকে যাওয়া, বিদ্যালয়গুলোকে সঠিক পরিকাঠামোর অভাব, আধুনিক শিক্ষার থেকে বঞ্চিত করা। সিপিএম যেমন কম্পিউটার শিখতে দেয়নি, মাতৃভাষায় মাতৃদুগ্ধ বলে 15 বছর বিদেশি ভাষাও শিখতে দেয়নি। মাতৃভাষার সাথে সাথে আন্তর্জাতিক ভাষা, রাষ্ট্রভাষা, বিজ্ঞান, গণিত সব বিষয়ই শিক্ষাই হচ্ছে পরিপূর্ণ শিক্ষার প্রকাশ। সেক্ষেত্রে বর্তমান সরকারের সময়কালে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ পুরো শিক্ষা দপ্তর জেলে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জেলে, প্রাইমারি শিক্ষা সংসদের চেয়ারম্যান জেলে ছিলেন, অনেকদিন খেটে সম্প্রতি বেরিয়েছেন। বড় বড় আধিকারিকরা, এসপি সিনহা সহ, তারা জেলে। 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, তারা সবাই যে ভুয়া আমরা বলছি না, 5-6 হাজার তো ভুয়া সবাই স্বীকার করেছে। তারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, ওএমআর টেম্পার করেছে, কিন্তু সবাই জানে। তাই এই যে শিক্ষা ব্যবস্থার উপর আস্থাটা উঠে গেছে, এবং অত্যন্ত পরিতাপের বিষয় 2023-24 পশ্চিমবঙ্গে 8,200 সরকার অনুমোদিত বিদ্যালয় বন্ধ হয়েছে। এবং আমরা যারা গ্রামে ঘুরি বা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমাদের কাছে আগে দেখতাম, আমি তো অনেক দিনের পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আগে দেখতাম আমাদের গ্রামে প্রাইমারি স্কুল নেই, অনেক দূরে যেতে হয়। আমাদের অঞ্চলে একটা মাত্র হাই স্কুল, এখন কেউ বলে না। কারণ শিক্ষার যে বিষয়গুলো, সেগুলো পশ্চিমবঙ্গে উঠে গেছে, সর্বত্র দুর্নীতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয়গুলিতে ডক্টর বিধানচন্দ্র রায় চালু করা নির্বাচিত পরিচালক মন্ডলী তুলে দিয়ে অশিক্ষিত, 4 পাস করেনি এমন লোকজনকে আপনার স্কুলে প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছে। তারা ঘরে পড়ার পোশাক পরে সকালবেলা চলে আসে, স্কুলগুলোতে এসে পা তুলে বসে প্রধান শিক্ষককে ডিকটেট করেন। এবং সমগ্র শিক্ষা মিশনের মধ্য দিয়ে যতগুলো কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করেছে, পোশাক থেকে, স্কুল ব্যাগ থেকে, সমস্ত রকমের, মানে সে ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে শিক্ষার বিভিন্ন জিনিস, ল্যাবরেটরি, আধুনিক ল্যাবরেটরি, উপযুক্ত লাইব্রেরি, কম্পিউটার বেসড লাইব্রেরি, এখানে পশ্চিমবঙ্গে গাঁগঞ্জে, গ্রামীণ এলাকা বলুন, সব ছোট মিউনিসিপ্যালিটি এলাকা বলুন, কোথাও এই শিক্ষার ব্যবস্থা নেই। তাই পশ্চিমবঙ্গে বাংলা মাধ্যমই বলুন, যাই বলুন, এই শিক্ষা ব্যবস্থার উপর আস্থা লোকের উঠে যাচ্ছে। আমরা যদি আধুনিক বিদ্যালয়, মডেল বিদ্যালয় দিতে পারতাম অন্য রাজ্যগুলোর মতো, তাহলে এখানে কেউ অন্য জায়গায় যেত না। প্রতিযোগিতায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বা রামকৃষ্ণ মিশন সহ যে সমস্ত আমাদের প্রতিষ্ঠিত এনজিওর শিক্ষা ব্যবস্থা, সেখান থেকে লোক সরে যাচ্ছে। রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়গুলো তো আপনার ভর্তিটাও পরীক্ষার মাধ্যমে বাছাই করে তারা নিচ্ছে, তাদের উপর তো কেউ আঙুল তুলে না। তাদের শিক্ষকদের, শিক্ষাকর্মীদের গুণগত মান নিয়ে তো কেউ আপত্তি তোলে না। তারা তো রাজ্যের শিক্ষা ব্যবস্থার অঙ্গ হিসেবে কাজ করছে, যদিও তাদের ইউনিভার্সিটি অটোনমাস পেয়েছে, এটা খুব ভালো জিনিস। তারা তো, তাদের ওখানে তো কেন্দ্রীয় অনুমোদনের প্রশ্ন নেই। তাদের যে শিক্ষা ব্যবস্থা, সেটা তো বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, সেখানে তো একেবারে মানুষ পরিপূর্ণ হচ্ছে। সেখানে এত লোকের আগ্রহ কেন? রামকৃষ্ণ মঠ মিশন বা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানের বিদ্যালয়গুলি রয়েছে, ভারত সেবাশ্রম সংঘেরও রয়েছে, সেখানে আগ্রহ লোকজনের বেশি। এনজিও গুলো সেখানে আধুনিক শিক্ষার সুযোগ পাচ্ছে, সেখানে লাইব্রেরির আধুনিকতা লোক ছোঁয়া পাচ্ছে, সেখানে উন্নত মানের ল্যাবরেটরির সুযোগ পাচ্ছে। এর দায় ব্যর্থতা এই রাজ্যের সরকারের। যা যা ঘটেছে গত 3-4 বছরে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, এবং পুরো পার্থ চ্যাটার্জির নেতৃত্বে, চোর পার্থর নেতৃত্বে জেলের ভিতরে, এর লজ্জার জায়গা। আপনি এই যে সমস্ত আরজিকরের ঘটনায় ধরা পড়ছে, এসব ডাক্তার, মেডিকেল কলেজগুলোকে এরা কন্ট্রোল করে, থ্রেট কালচার সর্বত্র। আপনি ভাবতে পারেন, অনিল ভুইমাইল বলে একজন রায়গঞ্জের ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিল, সে পার্থকে ডক্টরেট পাইয়ে দিয়েছে।
পুরো ভুয়ো, অন্য লোক খাতা লিখেছে, পাঠ্য দিয়ে সই করেছে। এখানে পাবেন কি করে পশ্চিমবঙ্গে? তাই এ একটা বড় প্রাপ্তি, ধ্রুপদীর স্বীকৃতি। এবং এক্ষেত্রে রামকৃষ্ণ মঠ মিশন বলুন, অথবা সিবিএসসি অনুমোদিত কেন্দ্রীয় বিদ্যালয়গুলো বলুন, অথবা কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলি রয়েছে ভারত সরকারের, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে, এইচআরডি মিনিস্ট্রি, যার মন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি, সেই দপ্তরে বলুন, সেক্ষেত্রে কিন্তু আমাদের অভিভাবকদের আস্থা অটুট এবং ছাত্রছাত্রীদের আগ্রহ সেখানে সীমাহীন। বলছিলাম জগদ্দলে যে ঘটনা, আচ্ছা এই পার্টটা শেষ। আচ্ছা আচ্ছা। আজকে সকালবেলা আপনার জগদ্দলে সিসিটিভি ফুটেজটা দেখুন। অর্জুন সিংকে ডাইরেক্ট প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় থ্রেট করে এসেছিলেন লোকসভা ভোটের। দেখুন এরা কারা, চিহ্নিত সমস্ত লোক, তৃণমূলের কাউন্সিলরের ভাই, তৃণমূলের নেতা সোমনাথ শ্যাম এবং পার্থ ভৌমিকের সমস্ত ডান হাত বাঁ হাত, এবং এই গ্যাং অফ গুনস, এরা 28 তারিখে নবান্ন অভিযানের পুলিশি বর্বরতার প্রতিবাদে যে বন্ধ হয়েছিল, প্রিয়াঙ্কু পান্ডের উপরে যে প্রকাশ্যে গুলি চলেছিল, এই টিম গুলি এবং বোম, আপনারা শুনলে খুশি হবেন, এনআইএ ওই মামলাটা সম্প্রতি নিয়েছে। এনআইএ এই মামলাটা সম্প্রতি নিয়েছে প্রিয়াঙ্কু পান্ডের কেসে। অর্জুন সিং মহোদয়ের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে জগদ্দল থানায়, এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে আসল অপরাধী নয়, শুধুমাত্র আইওয়াসের জন্য। আমার সঙ্গে অর্জুন সিংজি 3-4বার কথা হয়েছে, এবং আমরা সর্বস্তরে জানিয়েছি। আমরা ব্যারাকপুর কমিশনারেট এবং জগদ্দল থানার বিরুদ্ধে, যেহেতু সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার প্রতিবাদে যারা বোমা গুলি ছুঁড়ছিল, পাথর ছুঁড়ছিল, তাদেরকে কার্যত আদর করে সরাচ্ছে। তাই পুলিশের বিরুদ্ধে অর্জুন সিং মহোদয় উচ্চ আদালতে যাবেন, এই সিদ্ধান্ত অর্জুন সিং মহোদয়ের সঙ্গে আমার কথায় হয়েছে। আর 28 তারিখে প্রিয়াঙ্কু পান্ডের ঘটনা যেহেতু এনআইএ নিয়েছে, স্বাভাবিকভাবে আমি দাবি করব এনআইএ যেন দ্রুত মামলার তদন্ত শুরু করেন, এবং যাদের ডাইরেক্ট দেখা গেছে তাদেরকে ধরে, এদেরকে যারা পাঠিয়েছিল বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ পার্থ ভৌমিক, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে। এবং আমি ব্যারাকপুর, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া সহ ওই এলাকায় যারা সন্ত্রস্ত হয়ে আছেন পুলিশের মদতে, তৃণমূলী গুন্ডাদের জন্য, যারা জেড ক্যাটাগরির প্রোটেক্টি, সিআইএসএফ প্রোটেক্টি অর্জুন সিং এর উপরে যদি দিনের বেলা সকাল 8টায় প্রকাশ্যে সিসিটিভির সামনে ডোন্ট কেয়ার হাউ ইন প্রেজেন্স অফ লোকাল পুলিশ যদি এই জিনিস করতে পারে, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। কারণ সকলের কাছে তো আর জেড ক্যাটাগরি বা প্রোটেকশন নেই স্টেট বা সেন্ট্রালের। তাদেরকে আমি অ্যাসিওর করতে পারি যে গত 2-3 বছরে বেশ কিছু এই ধরনের হুলিগানিজম হয়েছে। 2022 সালে লক্ষ্মী পুজোর দিন মোমিনপুর, ইকবালপুরে হয়েছে, আমরা ঠান্ডা করেছি। 2023-এর রামনবমীর দিন রিসড়া, হাওড়ার শিবপুর এবং ডালখোলাতে হয়েছিল, সেখানেও আমরা ঠান্ডা করেছি।
28 আগস্ট প্রিয়াঙ্কু পান্ডের ঘটনা এবং আজকে অর্জুন সিং এর ঘটনা, এটাকেও আমরা ঠান্ডা করব, এইটুকু আমি ওখানকার মানুষকে আশ্বস্ত করতে পারি, চাই লিডার অফ অপোজিশন। দাদা, পুলিশের সামনে 20 থেকে 25টি বোমা ছোড়া হয়েছে। ভিডিও ফুটেজেই দেখা যাচ্ছে ভাই, সব ভিডিও ফুটেজ তো আমার কাছেও আছে, আমি তো সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি, অর্জুন সিং জিও পোস্ট করেছি, আপনারাও দেখিয়েছেন। এই দুজন কি, নমিত সিং আর তো তৃণমূলের নেতা, একজন তো কাউন্সিলরের ভাই। কোনটা কাউন্সিলর ভাই? আপনাদের আমি ডিটেলসটা দিয়ে দিচ্ছি, যাতে পুরোটাই আছে। Today morning, several goons under the guidance of Nomit Singh, this is Nomit Singh, and accused in the NIA cases, এবং son of 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ইনি হচ্ছেন 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল যে কাউন্সিলর তার ছেলে। Connivance with TMC, মানে connivance নয়, direct involvement of TMC, ন্যাচারালি এটা ছাড়া হবে না। দিস ইজ লাস্ট ইনসিডেন্ট। আর 28 তারিখের কেস যেহেতু এনআইএ নিয়ে নিয়েছে, আজকে ময়নার বাচ্চারও বিজয় ভূঁইয়ার কেসে যারা অ্যারেস্ট হয়েছিল তারা বেল নিতে গেছিল হাইকোর্টে, হাইকোর্ট বেল দেয়। তো কি করবে তার ব্যাপার, কিন্তু আমরা এগুলো ছাড়বো না। তৃণমূল তো সবই প্রকাশ্যে এনে দিচ্ছে, অন্যদিকে ওই সেটিং বলছিল কি বিভাজনের রাজনীতি করে কালকে হুমায়ুন কবির এক কথা বললো, আজকে প্রকাশ্যে ছবি আসছে কাউন্সিলরের ছেলে, সবই তো প্রকাশ্যে এসে যাচ্ছে। তারপরেও তৃণমূলের এই ঔদ্ধত্যটা আসলে তৃণমূলের ঔদ্ধত্যটা হচ্ছে দুটো কারণে। একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ল অ্যান্ড অর্ডারে ঢুকতে পারে না। আপনাদের আমি বারবার বলেছি যে সেকশন 3/4 থাকলেই এনআইএ হতে পারে, এক্সপ্লোসিভ নইলে করা যেতে পারে। এখানে বহু এনআইএ ফিট কেসকে ফায়ার ক্রেকারে বলে চালিয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও কোথাও পারেনি, যেমন বাঁকুড়া সালতোড়ার কেসে পারেনি, ওখানে সন্তোষ মণ্ডল বলে একজন পাথর মাফিয়া আছে, ডিনামাইট ক্যারি করেছিলেন, তৃণমূলের ব্লক সভাপতি সালতোড়া। ওই কেসেও আমরা এনআইএ দাবি করেছি এবং এনআইএ সেকশনও আছে। সিবিআই কেসের ক্ষেত্রেও 3টে পদ্ধতিতে হতে পারে। একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন হলে সিবিআই ডাইরেক্ট নিতে পারে, রেল কোর্ট ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকারকে রেকমেন্ড করতে হয় যে এই কেসটা আপনি সিবিআই নিন, তাহলে হতে পারে। আর তৃতীয় হতে পারে কোর্ট থেকে, যেমন আরজি করের কেস আমি ফার্স্ট পিটিশনার ছিলাম কোর্টে, আমার ফ্যামিলি এসছে পরের দিন লাস্ট আওয়ার, চিফ জাস্টিসের বেঞ্চ দিয়েছে, সুপ্রিম কোর্ট কন্টিনিউ করেছে। স্বাভাবিকভাবে ল অ্যান্ড অর্ডার স্টেটের হাতে, আর এখানে পুলিশ কমপ্লিট ক্যাডার। পৃথিবীর কোথাও পাবেন না ধর্ষক জেলে ওই যেখানে ধর্ষণ হয়েছে সেই প্রতিষ্ঠানের যিনি কি পার্সন, অফিসিয়াল পার্সন অর্থাৎ সুপার জেলে, আর ওইখানকার থানার ওসি জেলে, একই জেলে সঞ্জয় রায়, অভিজিৎ মন্ডল, সন্দীপ ঘোষ। এই দৃশ্য, এই যে একবারে প্রীতিপূর্ণ মিলন, এ পৃথিবীর কোথায় পাবেন আপনি? ভারতবর্ষের কোন রাজ্য তো পাবেনই না, পৃথিবীর কোথাও পাবেন না। ধর্ষক জেলে, ধর্ষকের প্রোটেক্টররা জেলে, আর প্রমাণ লোপাটকারী পুলিশ জেলে। আপনার বাড়িতে কিছু ঘটলে আপনি কাকে ফোন করবেন, নেতাকে না পুলিশকে? পুলিশকে ফোন করবেন, পুলিশ জেলের ভিতরে। তাই এখানকার পুলিশ হচ্ছে ক্যাডার, তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো এবং তাদের সেবা করার কাজ করে, এই নির্বাচনের কাজ করে, তৃণমূলের ওই তোলা তুলে দেয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই যে 85,000 টাকা ট্যাক্স পেয়ারদের দেওয়া হয়েছে পুজো কমিটিতে,
প্রত্যেকটা থানা 10,000 থেকে 20,000 টাকা করে নিয়েছে কমিটির কাছ থেকে। প্রত্যেকটা থানা আগে নগদে টাকা দিয়েছে, মিনিমাম 10,000, কোথাও 20,000। আমাকে অনেক, অন্তত 100 পুজো কমিটি বলেছে। তারা বলেছে দাদা নাম প্রকাশ করবেন না, পুজো ডিস্টার্ব করবেন। এই জায়গায় দাঁড়িয়ে আপনি যে প্রশ্ন করলেন তার উত্তর এটাই, রক্ষকই এখানে ভক্ষক। আর মমতা ব্যানার্জির ডোন্ট কেয়ার ভাব আছে। 30% রিজার্ভ ভোট রয়েছে। 500 টাকা ছিল ভাতা, লোকসভার আগে 1000 করে দিয়েছে, আবার বিধানসভার আগে 200 বা 300 বাড়িয়ে দিবে। 39% একদিকে, 45% একদিকে, 45% বেশি। তারপরে বিরাট একটা অংশে ভোট হয় না। ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিমে ভোট হয় না। জয়নগর, বাসন্তী, গোসাবায় ভোট হয় না। দিনহাটা, শীতলকুচি, সিতাইতে ভোট হয় না। হাড়োয়া, বাদুড়িয়া, মিনাখাতে ভোট হয় না। স্বরূপনগর, দেগঙ্গা, আমডাঙ্গাতে ভোট হয় না। জয়পুর, পাত্রসর, কোতলপুর, ইন্দাসে ভোট হয় না। কেশপুর একাই 1,30,000 ভোট দেয়, প্রার্থী আটকে থাকে। গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করে ভাইপো জেতেন 7 লাখ ভোটে, ছাপ্পা মারেন 10 লাখ। বিজেপি প্রার্থীকে ফলতাতে আটকে রাখা হয় সন্ধ্যে পর্যন্ত। ইলেকশন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কেন্দ্রীয় বাহিনী বলে আমাদের কিচ্ছু করার নেই, রাজ্য পুলিশ বলে আমরা আলোচনা চালাচ্ছি। ওখানকার প্রধানমন্ত্রী আছেন জাহাঙ্গীর খান, তার সঙ্গে আলোচনা করে ভাইপোর অনুমতি নিয়ে ভোট শেষ 6টায়, 5টার সময় অভিজিৎ দাস মুক্তি পান। প্রকাশ্যে মাথা ফাটিয়ে দেওয়া হয় ডাক্তারের চাকরি ছেড়ে দাঁড়ানো শিডিউল ট্রাইব ডক্টর প্রণব টুডুকে, গর্বে তার খড়গ উসমায়, এক বিশেষ সম্প্রদায়ের নেতৃত্বে। আর সিপিএম কে বলি, হ্যারি প্যালেস্টাইনে বোম পড়লো কেন, জবাব চাই, জবাব দাও, মিছিল দেখতে পাওয়া যায়। কাশ্মীরে বীর জওয়ানরা শাহাদাত বরণ করলে, শহীদ হলে সিপিএম এর মুখ ফোটে না। বাংলাদেশে 596টা মন্দির ভেঙে দিলে, বাংলাদেশে হিন্দু মহিলা পালেদের বাড়ি তুলে নিয়ে চলে গেলে, বাংলাদেশে রতন মজুমদারের নাম মোহাম্মদ শফিউল্লাহ হলে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে, তখন সিপিআইএম এর মুখটা সেলাই করা থাকে। 5% ভোট তারা কাটবে, সব হিন্দু ভোট। মিছিলে যাবেন মুসলিম কমরেডরা, ভোট দেবেন জোড়াফুল। সেলিম সাহেবের প্রথম টার্গেট বিজেপিকে আটকানো। তাতে যদি মমতা থাকে থাকে। দাদা, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার সন্দীপ ঘনিষ্ঠ টিএমসিপি নেতা আশিস পান্ডে। গতকাল বলেছি, আড়িয়াদহের যে গ্রেপ্তার হয়ে একটা আছে না, সেম মডেল, বড় তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এরা হচ্ছে লাল চুল, কানে দুল, এদের হাতে একটা করে মাকড়ি আছে সোনার, কানে দুল আছে সোনার, 2টো করে আইফোন আছে, 1.5 লাখ 2 লাখ করে দাম, পায়ে লোটোর জুতো, জেল লাগানো চুল, বড় বড় নেতা এরা, বিরাট নেতা। আগে ভাঙা সাইকেল ওদের পরিবারে ছিল না, বড় বড় এসি গাড়ি, দেখার মতো সব বাড়ি। এই মডেল সর্বত্র আছে। এই যে অনলাইনের নামে ভর্তি কলেজগুলো হয়েছে, ফেক। রাত্রি 9টার সময় অনলাইন করে সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে, যে ফোন করে করে ডেকে টাকা দিয়েছে। এখানেও সব কলেজে দিয়েছে। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। যে হাইকোর্টে জনস্বার্থ মামলা হতেই পারে, গ্রহণ করবেন কিনা প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক করবে, এবং প্রধান বিচারপতির বেঞ্চ কি করবেন তারা ঠিক করবেন। আমার কোনো এই বিষয়ে মন্তব্য নেই। আর জুনিয়র ডাক্তাররা অত্যন্ত প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞতা সম্পন্ন, তারা কি করবে তাদের নিজেদের ঠিক করতে দেবে।
আমি তাদের ব্যাপারে সাধারণত কমেন্ট করি। আমি কল্যাণ ব্যানার্জি নই। কলকাতা আমি পুলিশ মনে করি যে জুনিয়র ডাক্তাররা লড়াই করছেন এরা মেধাযুক্ত এবং তারা তাদের নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যথেষ্ট। তাদের নেতৃত্বের মধ্যে কয়েকজনের একটু বাম প্রীতি আছে, এটা কথাবার্তায় বোঝা যায়, যে থাকতে পারে, কিন্তু তারা রাজনৈতিক আন্দোলন করছেন না। ভোট রাজনীতির বিষয়ে তারা এখনো পর্যন্ত কোনো মনোভাব প্রকাশ করেননি। তারা বিচারের লড়াই করছেন, চেয়ারের লড়াই নয়। অর্থাৎ তাদের প্রতি আমার পার্সোনালি এবং অ্যাজ এ হোল বিজেপি পার্টি, আমি যেহেতু পার্টির কোর কমিটির মেম্বার, আমাদের মোরাল সাপোর্ট সবসময় রয়েছে। বলছি আইপ্যাকের পর কলকাতার কাউন্সিলরদের ববি হাকিম কেমন কাজ করছে সেই নিয়ে খোঁজ খবর। ববির বিরুদ্ধে হঠাৎ খোঁজ কেন? পারফরমেন্স আমি পুজোর পরে আইপ্যাকের বিরুদ্ধে আপনাদের বলে দেব। আইপ্যাকের যে প্রতীক জয়ী ছোড়া আছে, এখন তো প্রশান্ত কিশোরজি নেই, উনি বিহারের নতুন দল খুলেছেন 2 তারিখে, ওখানে লড়াই করছেন। উনি নেই, অনেস্টলি বলছি উনি নেই। আমার কাছে যে ইনফরমেশন থাকে প্রতীক জৈন সবটা করে। প্রতীক জৈন কিভাবে রাজ্য সরকারের দপ্তরগুলোতে ইন্টারফেয়ার করছে, চালাচ্ছে, অবৈধ কাজ চালাচ্ছে, টাকা তুলছে এবং সেই টাকা তা আইপ্যাকের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার জন্য খরচ করছে। এবং বিশেষ করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ও পিডব্লিউডি দপ্তর, কিছুটা ইলেকট্রিক দপ্তর, বিশেষ করে পিএইচই এবং পাবলিক পিডব্লিউডি, আমি আপনাদেরকে পুজোর মরশুমটা জিতে দেন। আমি বলে দেবো 2021 সালে একটা এজেন্সির কাছ থেকে 16 কোটি টাকা সরাসরি অ্যাকাউন্টে আইপ্যাক নিয়েছে, যারা পশ্চিমবঙ্গে পিএইচির কাজ করে, তারও চেক নম্বর সহ ব্যাংকের শাখার নাম বলে দেবো। আমার কাছে সব তথ্য আছে। না এইটাই মানে কলকাতায় হচ্ছে এমন। একটা যে ছোট বড় ওই ফিরাদ হাকিমের কয়েকদিন আগে ওয়েস্টডির বিষয়টা সামনে এলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের অফিসে ওসিকে ডাকলেন অভিযোগ করার জন্য। এবার ঘটনা হচ্ছে হঠাৎ করে উনি যে প্রশ্নটা করলেন যে ফিরাদ হাকিম কি কাজ করছে সেটা জানার চেষ্টা, তাহলে যারা তৃণমূলটায় গড়ে তুলেছেন তাদের বিরুদ্ধে কি কোনো কনস্পিরেসি চলছে এই মুহূর্তে? কনস্পিরেসি না, ভাইপো হয়তো নিজের লোককে বসাতে চাইছে। ভাইপো হয়তো নিজের লোককে বসাতে চাইছে, ভাইপো পিসি একই আছে। এগুলো দুতু মেয়ে হচ্ছে, এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে ব্যবহারও করবেন এবং তাকে তুলতেও হবে। আমি তো বলছি কালি যে টাকা তুলেছে সেই টাকার বড় অংশ আপনার তপসিয়াতে যে তৃণমূলের নতুন ভবন হচ্ছে সেখানে ঠিকাদারকে দেওয়া হয়েছে। ও সেটা হয়তো একটা অংশ কালি নিজে রেখে দিয়েছে, যেটা তৃণমূল জানে না বা ভাইপো জানে না, সেই জন্য কালির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। কিন্তু ভাইপোর বাড়ি থেকে, অফিস থেকে, ক্যামাক স্ট্রিট থেকে লিখিত অভিযোগ যাওয়ার পরেও এফআইআর টিট হয়নি। এটা তো বিএনএস এর ভাইলেশন। ভাইপোর অফিস যদি সত্যিকারে মনে করে যে ভাইপোর নাম জড়িয়ে টাকা তুলছে, যেহেতু তার পিসি কলকাতা পুলিশের মন্ত্রী, তিনি তার থানা এফআইআর করলো না, ভাইপোর ক্যামাক স্ট্রিট অফিসকেও তো যিনি এফআইআর করেছিলেন হাইকোর্টে যাওয়া উচিত। ভারতীয় ন্যায় সংহিতাতে 0 এফআইআর টানতে বাধ্য আপনি এমনকি মেলেও পাঠাতে পারেন। সিনিয়র সিটিজেনরা, মহিলারা, তাদের এখন থানায় যাওয়ারও দরকার নেই, কেউ থানায় যাবেন না, মেলে পাঠালেও এফআইআর করতে বাধ্য বিএনএস এর অন্তর্গত। না করলে তার জন্য উচ্চ আদালত আছে, পুলিশ ইনঅ্যাকশন যে বেঞ্চ আছে সেখানে আপনি যেতে পারেন। সংশ্লিষ্ট আইও বা পুলিশ থানার যে চার্জে আছেন তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা হবে, তার প্রভিশন রয়েছে বিএনএস। অতএব এগুলো সবই ক্যামোফ্লেজ তৈরি করা। যারা পিসির উপর ক্ষুব্ধ তারা ভাইপোর কাছে যাবে, যারা ভাইপোর উপর ক্ষুব্ধ হবে তারা পিসির কাছে থাকবে, আর পিসি ভাইপো দুজন একসঙ্গে ভোটের সময় মাঠে নামবেন, চুরির লাইসেন্সটা রিনিউয়াল করবেন, সঙ্গে থাকবে মুসলিম ভোট ব্যাংক আর ভাতার রাজি। ঠিক আছে? দাদা আর না, প্রণাম যাও।